Hello guys, this is MD Shariatullah. Welcome all of you to my channel Bong Smart Educator. আজ 30 মে সকালে ঘুম থেকে চোখটা খোলার পরেই জানতে পারলাম কাল রাত্রি 12টার সময় স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে নতুন নিয়োগের জন্য গ্যাজেট প্রকাশ করেছে। শুধু নতুন নিয়োগ নয়, আপাতত এটাই তাদের পরবর্তী নিয়োগের গ্যাজেট। আর এই গ্যাজেটটা সকালে উঠে পড়লাম, যা পরিবর্তন হয়েছে তা চমৎকার। দু একটা বলি। নতুনভাবে রিজিওনাল কমিশন ফিরে এসেছে। আর হ্যাঁ, যে সমস্ত চাকরিরত শিক্ষকগণ আছেন তারা যদি রিটেন টেস্ট পাস করেন তাহলে তাদের চাকরি 100% গ্যারেন্টি, কেউ আটকাতে পারবে না। আর নতুন বা ফ্রেশ যারা ক্যান্ডিডেট তারা যদি পাস করেন, পাস করার পরে ইন্টারভিউতে গেলে তাদের সিলেকশন প্রসেসে অনেক সমস্যা আছে। প্রায় এক প্রকার তাদেরকে কবরস্থ করে দেওয়া হয়েছে নতুন নিয়ম কানুনে। তো চলুন, এসব কিছু ভালো মতো শুনতে হলে, আর হ্যাঁ, একটা কথা, যে বাইরের স্টেটের মানুষও কিন্তু এবার আবেদন করতে পারবে। যেমন পশ্চিমবঙ্গের শিক্ষকতার অনেক ক্ষেত্রে বেকারত্ব সমস্যা বিহার কমিয়ে দিয়েছে, ঠিক এবার কিন্তু পশ্চিমবঙ্গের বাইরের ক্যান্ডিডেটরাও তারা কিন্তু আবেদন করতে পারবেন আমাদের এই আ যে নতুন গ্যাজেট আছে সেই গ্যাজেট অনুযায়ী। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আপনাদেরকে গ্যাজেটের প্রত্যেকটি পয়েন্ট, ইম্পোর্ট্যান্ট পয়েন্ট আমি উল্লেখ করে বলব যে কোথায় কী রয়েছে। তো চলুন, এই গ্যাজেটটি প্রকাশ হয়েছে 29শে মে 2025। এবার গ্যাজেটে যেটা রুলস আছে, নোটিফিকেশনে ক্যান্ডিডেটদের কোনো ব্যাপার নেই। আর রুলসে ১ নম্বর রুলসে কিছুই নেই। এখানে শুধুমাত্র আ টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট আছে। চলে আসছি ডেফিনিশন পয়েন্টে আপনাদের জানার জন্য বেশ কিছু পয়েন্ট আছে। একেবারে চলে যাচ্ছি। প্রথমে 2 এর যে পয়েন্টে, গ্যাজেটের যে পয়েন্টে বলা হয়েছে ফাইনাল ভ্যাকেন্সি মিন্স ভ্যাকেন্সি ইন দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার রিপোর্টেড বাই দ্য বোর্ড with the approval of the state government to the central commission before the date of publication of interview list for the purpose of recruitment under the rules. ফাইনাল ভ্যাকান্সি বলতে এখানে বলা হয়েছে যে যে ইন্টারভিউ তালিকা বেরোবে সেই ইন্টারভিউ তালিকার পূর্বে যে ভ্যাকান্সি লিস্ট বেরোবে সেই ভ্যাকান্সি হচ্ছে ফাইনাল ভ্যাকান্সি। এর আগে আপার প্রাইমারি নিয়োগ নিয়ে ভ্যাকান্সি নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, এখানে সুস্পষ্ট নির্দেশিকা আছে। তবে হ্যাঁ, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যে ভ্যাকান্সিগুলির কথা ঘোষণা করেছিলেন সেগুলি হচ্ছে ইনিশিয়াল ভ্যাকান্সি, সেটা পরে আপনারা জানতে পারবেন, গ্যাজেটেই উল্লেখ আছে। অর্থাৎ নোটিফিকেশনের আগে যা উল্লেখ করা হচ্ছে সেটি ইনিশিয়াল ভ্যাকান্সি এবং এটি পরে পরিবর্তন হতে পারে এবং ইন্টারভিউয়ের আগে এটা যোগ প্রকাশ করা হবে অবশ্যই। এখন ইন্টারভিউয়ের কতদিন আগে সেটা কিন্তু এখানে স্পষ্ট বলা নেই। এর আগের গ্যাজেটে ছিল ইন্টারভিউয়ের 15 দিন আগে। আচ্ছা, এরপরে হচ্ছে 2 এর কে পয়েন্ট। 2 এর কে পয়েন্ট 2 এর কে পয়েন্টটা একটু দেখে নেব। ইন্টারভিউ লিস্ট ইন রেসপেক্ট অফ দ্য এসএলএসটি মিন্স ইন দ্য কেস অফ ভ্যাকান্সিস ইন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার আ লিস্ট of candidates prepared by the central commission to be called on merit. এটা ইম্পর্ট্যান্ট এখানে লেখা আছে যে রেশিও অফ 1.6:1, অর্থাৎ ইন্টারভিউয়ে 1.6:1 রেশিওতে ডাকা হবে। অর্থাৎ প্রতি 10 জন ক্যান্ডিডেটের অ্যাগেনস্টে 16 জনকে, যেটি এর আগে 10 জনের অ্যাগেনস্টে 14 জন ছিল। অর্থাৎ বেশি পরিমাণে পরীক্ষার্থী বা বেশি পরিমাণে ক্যান্ডিডেট ইন্টারভিউতে ডাক পাবেন। 160-এর মধ্যে 100 জন নিযুক্ত হবে, 60 জন তারা ওয়েট লিস্ট বা তারা বাইরে চলে যাবেন। এরপরে হচ্ছে 2 এর আই, মেরিট লিস্ট। 2 এর এল, in respect of SLST means in the case of post a list of candidates prepared category wise on the basis of merit which shall means in addition to what has been stated in rule 2.a। এটা পড়ার অর্থ হচ্ছে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে মার্কস অবটেন্ড ইন ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন অ্যান্ড প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স শ্যাল বি ইনক্লুড। অর্থাৎ এই যে তৈরি হবে মেরিট লিস্ট,
এই মেরিট লিস্টে কোন কোন মার্কসগুলো উল্লেখ থাকবে। রিটেন টেস্টের মার্কস অবশ্যই উল্লেখ থাকবে এবং রিটেন টেস্ট ছাড়াও এখানে নতুন নতুন কিছু সংযোজন হয়েছে। সেই সংযোজনগুলো আপনাদের শেষে বলবো, আগে নিয়ম কানুনগুলো বলে দিই। সেখানে আপনারা দেখতে পাবেন যে প্রেজেন্টেশন স্কিলের উপরে মার্কস রাখা হয়েছে এক একটা লেভেলে এক এক রকম। তারপরে আপনার মার্কস রাখা হয়েছে টিচিং এক্সপেরিয়েন্সের উপরে কিভাবে কত মার্কস আছে, এবং একাডেমিক কোয়ালিফিকেশনের মার্কসটার মধ্যেও আমূল পরিবর্তন এসেছে, সেটা আপনারা বুঝতে পারবেন। শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। এরপরে কোয়ালিফিকেশনস আপনারা জানেন যে এনসিটিইর যে গাইডলাইন আছে, সেই এনসিটির গাইডলাইন অনুযায়ী কোয়ালিফিকেশন অর্থাৎ আগে যা ছিল টেটের ক্ষেত্রে আপার প্রাইমারি হোক, অথবা 9-10 হোক, গ্র্যাজুয়েশন, এবং অবশ্যই 9-10 ক্ষেত্রে যেহেতু টেটের কোনো নির্দেশিকা এখানে নাই, আর আপার প্রাইমারির ক্ষেত্রে টেটের নির্দেশিকা আছে। টেটে কিন্তু বিএড বা ডিএলএডে অ্যাডমিশন নিলেই বসা যাবে, কিন্তু 9-10 বা 11-12 ক্ষেত্রে কিন্তু একমাত্র যারা ডিগ্রিটা কমপ্লিট করেছে, অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে বিএড কমপ্লিট হয়েছে, তারাই একমাত্র আবেদন করতে পারবেন। যারা ওই 23-25 সেশনে আছেন, 23-25 সেশন বিএডে আছেন, তাদের যদি বিএডের ফাইনাল রেজাল্ট এবং সার্টিফিকেট তারা না পেয়ে থাকেন, তাহলে কোনো অবস্থাতেই তারা আবেদন করতে পারবেন না। এরপর রিজার্ভড ক্যাটাগরি, এখানে একটা ভাইটাল পয়েন্ট আছে রিজার্ভ ক্যাটাগরি, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিএডের কেস চলছে, সরি এসএস ওবিসি কেস চলছে এটা নিয়ে। তো রিজার্ভড ক্যাটাগরি মিন্স এ ক্যাটাগরি অফ রিজার্ভেশন ইন রেসপেক্ট অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, other backward classes and physically handicapped candidates and other categories of reservation if any, এরপরে পয়েন্টটা, if any, enforced by an order of a competent authority as at the last date of receiving online applications as may be notified pursuant to advertisement to be issued under here। মানে ওবিসি, এসসি, এসটি তাদের জন্য তো সুযোগ অবশ্যই আছে, কিন্তু যদি কোনো যোগ্য অথরিটি, যদি কোনো উপযুক্ত অথরিটি কোনো কিছু অর্ডার ইস্যু করেন, তাহলে সেই অর্ডারটাই এখানে বলবৎ হবে এবং যেভাবে নোটিশ আছে সেভাবে আবেদন করতে হবে। সুপ্রিম কোর্টে 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট আছে এগুলির কোনো ভ্যালিডেশন দেওয়া হয়নি। অতএব 2010-এর পরে যাদের ওবিসি আছে তাদেরকে অবশ্যই জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই আবেদন করতে হবে, তারা ওবিসি হিসেবে আবেদন করতে পারবেন না। যে সমস্ত প্রাক্তন শিক্ষকগণ চাকরিরত ছিলেন কিন্তু এখন আবার নতুন করে আবেদন করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই পুরনো ওবিসি যদি সেটি 2010-এর আগে না হয়, তারা আবেদন করতে পারবেন না। 2010-এর পরের যে কোনো ওবিসি সার্টিফিকেট এই অ্যাপ্লিকেশনে গ্রাহ্য নয়, যদি করে থাকেন সেটি বাতিল হয়ে যাবে। এরপরে চলে আসছি 3-এর, আমি শুধুমাত্র সেই পয়েন্টগুলো আপনাদের সামনে স্টেট করছি যে পয়েন্টগুলো ইম্পর্ট্যান্ট। 3-এর 4 নাম্বার, এখানে এজ লিমিট দেওয়া আছে 21 থেকে 40, এটা আপনারা জানেন। 1 জানুয়ারি অফ ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, এটা কোন বছর? 2025। 2025 সালের 1 জানুয়ারি আগে অবধি 21 থেকে 40 যাদের আছে তারা এই প্রক্রিয়ায় বসতে পারবেন। ডেটটা আবারও মনে রাখবেন, 2021 সালের 1 জানুয়ারির আগে অবধি। যদি 2 জানুয়ারি অবধি হয় বসার সুযোগ পাবেন না। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন যে 2016 সালের যারা বসেছিলেন তাদের জন্য বয়সের ছাড় দিতে হবে, অর্থাৎ 16 সালে চাকরি পেয়েছিলেন 16-র প্রসেসে, এরকম যে ক্যান্ডিডেটগুলো রয়েছেন তাদের বয়স যদি ঊর্ধ্ব বয়স সীমা অর্থাৎ 40 অতিক্রান্ত হয়ে যায়, তবুও তাদের প্রত্যেকেই বসার সুযোগ দিতে হবে, এটাই এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আচ্ছা, এবার মোর ইম্পর্টেন্ট, এবার চলে যাচ্ছি 4-এর 3 নম্বর প্যারা, টু অ্যাপয়েন্ট পেপার সেটার, মডারেটর অ্যান্ড দ্য এক্সপার্ট কমিটি অ্যাজ রিফার্ড টু ইন 11(6). 11-এর 11 অনুচ্ছেদের 6 নম্বর প্যারা এখানে লেখা আছে যে অন্ততপক্ষে ইউনিভার্সিটি বা কলেজের 2 জন
প্রফেসর নিযুক্ত করা হবে, তারা হচ্ছে পেপার সেটার, অর্থাৎ যে প্রশ্নপত্রগুলো রেডি করা হচ্ছে সেই প্রশ্নপত্রগুলো তারা ঠিক করবেন যে এই প্রশ্নপত্র ঠিক কি না, বা এই লেভেলের মানুষই প্রশ্নপত্র ঠিকভাবে করবেন। এবং 11 নম্বর পয়েন্টে একটা এখানে বিষয় উল্লেখ করা আছে, দারুণ, আবারও রিজিওনাল কমিশন ফিরতে চলেছে। রিজিওনাল কমিশন কি একটু বলে দিই। আগে যে এসএসসিগুলি হতো সেখানে কিন্তু সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে লাস্ট নিয়োগে 2016 সালে বা 2000 বা আপার প্রাইমারি প্রসেসে দেখেছেন যে প্রত্যেকটা কাজের জন্য ভেরিফিকেশন থেকে শুরু করে সব কাজের জন্য কিন্তু যেতে হতো কলকাতায়, এবং কলকাতায় গিয়ে সেখানে ভেরিফিকেশন, কাউন্সেলিং, রেকমেন্ডেশন লেটার সব কিছু প্রদান করা হতো। এবার এটা হবে না। এবারে রিজিওনাল কমিশন, নর্দার্ন রিজিয়ন ছিল মালদায়, আপনারা প্রত্যেকে জানেন, এরকম আরও কিছু রিজিয়ন, এই রিজিয়ন নিয়ে নোটিশ হবে যে কোন ডিস্ট্রিক্ট কোন রিজিয়নে পড়বে, রিজিওনাল হতে চলেছে। একটা কথা এ পর্যন্ত আপনারা কনফার্ম জানতে পারেন যে উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত ক্যান্ডিডেটসদের আর কলকাতায় যেতে হবে না, বা কোচবিহার, আলিপুরদুয়ারদের ক্যান্ডিডেটদের আর কলকাতায় যেতে হবে না। এতে করে কিন্তু অনেকটা সুবিধা হবে এবং এই প্রসেস খুব দ্রুততার সঙ্গে এগোবে বলেই বিশ্বাস। তবে যে কোনো সমস্যা হলে রিজিওনাল কমিশন তখন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকেই অর্ডার করবে। আর হ্যাঁ, ওয়েবসাইট, প্যানেল এসব কিছুর জন্য কোনো রিজিওনাল ওয়েবসাইটের রাইট থাকছে না। এগুলো কেবলমাত্র সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনই করবে। এরপরে হচ্ছে রিজিওনাল কমিশন, আপনাদেরকে তো বলেই দিলাম আমি যে রিজিওনাল কমিশন, তাহলে রিজিওনাল কমিশন কিন্তু সব কিছুই কাজ করবে। যতগুলো এসএসসি সংক্রান্ত কাজ আছে, অর্থাৎ আপনার প্যানেল রেডি করা, ওয়েট লিস্ট রেডি করা থেকে শুরু করে সব কিছু, এবং রেকমেন্ডেশন লেটার, কাউন্সেলিং সব কিছু করবে। এবার 6 নম্বরে ম্যানার অফ সিলেকশন। ম্যানার অফ সিলেকশনে এখানে কোনো কিছুই নেই, ক্যাটাগরি ওয়াইজ, ভ্যাকেন্সি ওয়াইজ যতগুলি ভ্যাকেন্সি আছে ঠিক ততগুলি তৈরি হবে, বাকি মেরিট ওয়েটিং লিস্ট তৈরি হবে, এসব নিয়ে কোনো কিছু অন্তত ক্যান্ডিডেটসের জানার বিষয় নয়। এবার 7 নম্বরে চলে আসছি। 7 নম্বরে যদি আমরা 2 দেখি, 7 এর 2, সেখানে এ এবং বি দুটো পয়েন্ট আছে। তো ওখানে স্পষ্ট বলা আছে অ্যাডভার্টাইজমেন্টের সময়, অ্যাডভার্টাইজমেন্টের আগে যে ভ্যাকান্সিগুলি প্রকাশিত হবে, এই ভ্যাকান্সিগুলি ইনিশিয়াল ভ্যাকান্সি বা ইন্ডিকেটিভ ভ্যাকান্সি, শুধুমাত্র ইন্ডিকেট করছে এগুলি, এবং ফাইনাল ভ্যাকান্সি এটা স্টেট গভর্নমেন্টের নির্দেশ অনুসারে বা স্টেট গভর্নমেন্টের ছাড়পত্র অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন, ডেফিনেটলি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তারা ইন্টারভিউয়ের আগে প্রকাশ করবেন, সেটি হচ্ছে ফাইনাল ভ্যাকান্সি। এরপরে আপনার 8 নম্বর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, 9 নম্বর ফর্ম অফ অ্যাপ্লিকেশন অনলাইন হবে ডেফিনেটলি, 10 নম্বর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অনলাইন ছাড়া হবে না। 11 নম্বরে আপনাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট আছে, একদম চমৎকার। 11-র অনুচ্ছেদ নাম্বার 2, দ্য সেন্ট্রাল কমিশন আফটার রিসিভিং অ্যাপ্লিকেশনস ফর্ম shall prepare a list of candidates for the purpose of preparation of a database of the candidates after making a preliminary scrutiny of the age and qualification of the candidates which make them eligible to appear in the OMR based written test. OMR based test হবে, এটা পয়েন্ট থেকে ক্লিয়ার। OMR based টেস্ট হবে, ওএমআর এর ভিত্তিতেই পরীক্ষা হবে, কোনো প্রকার ডিটেলস বা 2 নম্বরের যে আগে এসএসসি ছিল সেরকম কোনো কিছু হতে যাচ্ছে না। এটা নিয়ে একটা গুঞ্জন ছিল, এই গুঞ্জনে এখানে সমাপ্তি ঘটানো হলো। এরপরে হচ্ছে 4 নম্বর পয়েন্টে স্পেশাল আছে, দারুণ জিনিস। যেমন আপনারা 2022 সালের প্রাইমারি টেটের ক্ষেত্রে দেখেছিলেন, এখানেও একটা জিনিস, ডুপ্লিকেট ওএমআর, অর্থাৎ মেইন বা অরিজিনাল ওএমআর এর সাথে ডুপ্লিকেট ওএমআর যোগ করা থাকবে। একজন ক্যান্ডিডেট পরীক্ষা দেওয়ার পরে এই ডুপ্লিকেট ওএমআরটি তিনি বাড়িতে নিয়ে আসবেন, এটাই স্পষ্টভাবে এখানে 11-এর 2 নম্বর 4 নম্বরে দেওয়া আছে। এরপর 11-র 5 নম্বর, এখানে স্পষ্ট দেওয়া আছে যে কমিশন এরপরে প্রিলিমিনারি একটা আনসার কি সেট করবে এবং এই আনসার কিটা পাবলিশ করবে। তার অ্যাগেইনস্টে যদি কোনো সমস্যা থাকে, সাজেশন থাকে ক্যান্ডিডেটসদের পক্ষ থেকে, সেটি প্রকাশিত হওয়ার, অর্থাৎ আনসার কি প্রকাশিত হওয়ার 5 দিনের মধ্যে কোনো উত্তরণীয় অভিযোগ থাকলে প্রকাশ করা হবে। এবং এই নতুনভাবে যে সাজেশনগুলো যাবে, এই সাজেশন 2 জন চেক করবেন, 2 জন অথরিটি, এবং চেক করে টোরে তারা ফাইনাল আনসার কি রেডি করবেন।
এবং এই ফাইনাল আনসার কি অনুযায়ী যে উত্তরপত্র মূল্যায়ন হবে সেই উত্তরপত্রটি মূল্যায়িত হবে। এবারে 7 নাম্বার পয়েন্টে চলে এসেছি। এখানে 7 নাম্বার, দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল finalize and upload on its website the final model answer key based on the decision of the expert committee। অর্থাৎ আগে যে বললাম, প্রথমে ইনিশিয়াল আনসার কি পোস্ট হবে। ইনিশিয়াল আনসার কিতে যে ক্যান্ডিডেটদের পক্ষ থেকে সাজেশনস বা ভুলচুক থাকবে সেগুলোকে দুজন এক্সপার্ট কমিটি, তারা ইউনিভার্সিটি বা কলেজ লেভেলের প্রফেসর হবেন, তারা চেক করে যেটা ফাইনালাইজ হবে সেটাকে দিয়ে আবার ফাইনাল ওএমআর প্রকাশিতও হবে এবং তার ভিত্তিতে অবশ্যই এই ওএমআর যাচাইকরণ হবে। এরপরে চলে আসছি এখানকার 9 নম্বর পয়েন্টে, ইন অর্ডার টু প্রিপেয়ার দ্য প্রিলিমিনারি লিস্ট অ্যাজ রেফার্ড অ্যাবভ। যেই উপরে বলা হলো সেই প্রিলিমিনারি লিস্টটা, দ্য মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট হু হ্যাজ secured the last position on the basis of 1.6 ratio of final vacancy shall be cut off marks। অর্থাৎ 1.6:1 রেশিওতে শেষ যে নাম্বারটি পাবেন তার নাম্বারটি হবে কাট অফ মার্কস। আর এখানে একটা খুব স্পেশাল ব্যাপার দেওয়া আছে যে ধরুন একজন রিটেনে কাট অফ মার্কসের নিচে পেয়েছেন, কিন্তু তার অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশান আছে সেই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অনুযায়ী তিনি যে নাম্বারটা পাচ্ছেন একজন উতরে যাওয়া ক্যান্ডিডেটের থেকেও বেশি হচ্ছে, সেক্ষেত্রে যে বা যিনি কাট অফের নিচে নাম্বার পাবেন তার নাম্বারটি কোনোভাবেই গ্রাহ্য হবে না। কাট অফের নিচে মানে কাট অফের নিচে তার পরবর্তী প্রসেসের জন্য তার কোনো অ্যালটমেন্ট বা তাকে কোনোভাবেই অ্যালাউ করা হবে না। এরপরে চলে আসছি আপনার 10 নম্বর পয়েন্টে, the preliminary list of the shortlisted candidates prepared by the Central Commission shall be forwarded to the respective regional commission। এই লিস্ট রিজিওনাল কমিশনের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পাঠিয়ে দেবেন। তারপরে কি, দেয়ার আফটার দ্য রিজিওনাল কমিশন শ্যাল ভেরিফাই দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড এলিজিবিলিটি অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর দ্য ইন্টারভিউ। আগেই বলেছি যে ওই তালিকা থেকে মানে মেন যে রেজাল্ট বেরোলো প্রথম, সেই রেজাল্ট ওএমআর ভিত্তিক রেজাল্ট, তার ভিত্তিতে যে ভেরিফিকেশন হবে সেগুলো রিজিওনাল কমিশনে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে রিজিওনাল কমিশন ভেরিফিকেশন করবে, তারপরে রিজিওনাল কমিশন ভেরিফিকেশন করে কোনো সমস্যা পেলে তারা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে জানাবেন বা তারা ক্যান্সেলও করতে পারেন টেস্টিমোনিয়ালে কোনো প্রবলেম থাকলে। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট 18 number, the Central Commission at the time of publishing merit-based panel of the successful candidates equal to the number of vacancies shall arrange to inform each candidate through its website। ওয়েবসাইটে যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে সেখানে কি কি থাকবে, হিজ ওন স্কোর ইন ইচ সেগমেন্ট অফ মেরিটের প্রত্যেকটা সেগমেন্টগুলো কি কি পরে আরও ডিটেলসে বলবো। রিটেন টেস্ট থেকে নেওয়া হবে 60%। এরপর 10 মার্কস থাকবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান থেকে, 10 মার্কস থাকবে তার ইন্টারভিউ থেকে এবং 10 মার্কস থাকবে হচ্ছে আপনার টিচিং এক্সপিরিয়েন্স থেকে, আর 10 মার্কস থাকবে আপনার প্রেজেন্টেশন স্কিল। তো সেটা আরও ডিটেলসে যাচ্ছি। অর্থাৎ মেরিটের প্রত্যেকটা সেগমেন্টে যে মার্কস উপলব্ধ হয়েছে বা যে মার্কস পেয়েছেন প্রত্যেকটা মার্কসের ডিটেলস ফাইনাল মেরিট লিস্টে থাকবে, অর্থাৎ সবাই দেখতে পাবেন স্বচ্ছতার সাথে। দ্য কাট অফ মার্কস ফর দ্য ক্যাটাগরিজ হি হ্যাজ অ্যাপ্লাইড, এবং তার পাশে ধরুন একজন ক্যান্ডিডেট XYZ, তিনি প্রত্যেকটা মেরিটে যা নাম্বার পেয়েছেন সেটা থাকলো, তার পাশে তার ওই ক্যাটাগরিতে কাট অফ কত আছে সেটাও উল্লেখ থাকলো। অর্থাৎ কেউ চাইলে সঙ্গে সঙ্গে যাচাই করতে পারবেন যে কাট অফ থেকে তার মার্কসগুলো কম আছে নাকি বেশি আছে। এবং দ্য ফাইনাল মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট, আর ক্যান্ডিডেট সব মিলিয়ে অর্থাৎ প্রত্যেকটা সেগমেন্ট থেকে পুরো কত নম্বর পেল এই নম্বরটাও উল্লেখ থাকবে, অর্থাৎ ফ্রেশ একটা বিষয় থাকবে। আর হ্যাঁ, ক্যান্ডিডেট ওএমআরের ডুপ্লিকেট কপি বাড়ি নিয়ে যাবেন সাথে সাথে, কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটের ওএমআর ওয়েবসাইটে আপলোড থাকবে, কিন্তু এটা কোনো পাবলিক থাকবে না বা সবাই দেখতে পাবে না। কোনো ক্যান্ডিডেট যদি চান তিনি বাড়িতে যে ওএমআর নিয়ে গেছেন এবং ওয়েবসাইটে গভর্নমেন্ট ওয়েবসাইটে স্কুল সার্ভিস কমিশন যে ওএমআর প্রকাশ করবে
সেটা তিনি চাইলে দেখতে পারেন এবং মিলিয়ে নিতে পারেন। তার জন্য তাকে একটা ফিজ যেটা এসএসসি নির্ধারণ করবে, সেই ফিজ সাবমিট করলেই ওয়েবসাইট উইন্ডোতে তার ওএমআরটি খুলে যাবে। অর্থাৎ আপনি চাইলেই কিন্তু অন্য কারোটা দেখতে পাবেন না। দেখতে গেলে আপনাকে তার রোল নাম্বার এবং ডিটেলস জেনে এবং তার জন্য ফিজ সাবমিট করতে হবে। অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও খাতা দেখতে গেলে, চ্যালেঞ্জ করতে গেলে যেমন ফিজ দিয়ে কোর্টে যেতে হয়, তখন খাতা দেখা যায়। এক্ষেত্রে ওয়েবসাইটেই থাকবে, আপনাকে কোনো কোর্ট যেতে হবে না, কিন্তু অবশ্যই ফিজ জমা দিতে হবে, তারপরেই আপনারা দেখতে পাবেন। ভিডিওটি লম্বা হচ্ছে কিন্তু একটি বড় গ্যাজেট, সেজন্যই লম্বা হচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসছি 12 নাম্বার, ভ্যালিডিটি অফ প্যানেল। এখানে অনেক পরিবর্তন হয়েছে। আগে যা ছিল, কম ছিল, এখন 1 বছর প্যানেলের মেয়াদ করা হয়েছে। অর্থাৎ যেদিন থেকে প্যানেলটি প্রকাশিত হবে, ফার্স্ট ডেট অফ কাউন্সেলিং থেকে 1 বছর, কাউন্সেলিংয়ের ডেট থেকে 1 বছর, প্রথম কাউন্সেলিংয়ের যে ডেট সেখান থেকে 1 বছর এই প্যানেলটি বৈধতা থাকবে। এবং এরপরে শুধু তাই নয়, স্টেট গভর্নমেন্টের পারমিশন নিয়ে আরও 6 মাস পর্যন্ত এটি, অর্থাৎ মোট 1.5 বছর পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে। এবার 13 নম্বরে, কাউন্সেলিং অ্যান্ড রেকমেন্ডেশন অফ ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট। এখানকার প্রত্যেকটি পয়েন্ট আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট নয়, যে পয়েন্টগুলো জানতেই হবে সেটি হচ্ছে, আচ্ছা এখানে প্রত্যেকটা পয়েন্টই দরকার নেই, আপনারা 4 নাম্বার পয়েন্টটা দেখেন। এখানে 4 নম্বরে আছে কি, এ রেকমেন্ডেশন লেটার শ্যাল রিমেইন ভ্যালিড ফর আ পিরিয়ড অফ 90 ডেজ ফ্রম দ্য ডেট অফ ইস্যু। রেকমেন্ডেশন প্রদান করবেন স্কুল সার্ভিস কমিশন একজন যোগ্য ক্যান্ডিডেটের এগেনস্টে, এবং এটি পাঠিয়ে দেবেন প্রার্থীর কাছে বোর্ডে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপর হচ্ছে স্কুলে পাঠানো হবে, ডিআই অফিসে পাঠানো হবে, এবং স্কুল এডুকেশন এর যে কমিশন অফিস আছে সেই কমিশন অফিসে। এই 5টি জায়গায় পাঠানো হবে রেকমেন্ডেশন লেটারটি। এই রেকমেন্ডেশন লেটারটি ইস্যুর পর থেকে 90 দিন পর্যন্ত বৈধ থাকবে। আর এই রেকমেন্ডেশন লেটার পাওয়ার পর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা ক্যান্ডিডেটের অ্যাগেনস্টে তারা রেডি করবেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা আপার প্রাইমারির ক্ষেত্রে আমরা দেখলাম যে এই রেকমেন্ডেশন নিয়ে আসার পর স্কুল কর্তৃপক্ষ, অর্থাৎ স্কুল ম্যানেজিং কমিটি অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করেছিল এবং সেই অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে নিয়োগ হলো। কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে এবার অ্যাপয়েন্টমেন্ট রেডি করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এর আগে 2016 সালে নিয়োগে তাও সেটাই হয়েছিল, এবং সেখানে আমরা দেখেছিলাম কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের পৌরোহিত্যে রেকমেন্ডেশন হয়নি এমনও অনেক প্রার্থী এর জন্য, অর্থাৎ অন্তত 2000 মতো প্রার্থীর জন্য, যারা প্যানেলে ছিলেন না তাদের জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি হয়েছিল। কিন্তু এবারেও এটার কোনো পরিবর্তন রইল না, শুধুমাত্র কিছু ডেট ফেটের পরিবর্তন আছে। রেকমেন্ডেড হওয়ার পর 30 দিনের আগে কোনো অবস্থাতেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না, আবার 60 দিন অতিক্রম করবে না। অর্থাৎ রেকমেন্ডেশনের 30 দিনের পর থেকে 60 দিনের মধ্যে এই সময়কালে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকবে তাকে কবে জয়েন করতে হবে, সেই অনুযায়ী গিয়ে তিনি জয়েন করবেন স্কুলের হেডমাস্টারের কাছে। স্কুলের হেডমাস্টার টেস্টিমোনিয়ালস চেক করবে, টেস্টিমোনিয়ালস চেক করার পর ডিআই অফিসে টেস্টিমোনিয়ালসের সেট পাঠিয়ে দেবেন, সেখান থেকে অ্যাপ্রুভালের জন্য পোস্টটি, এটা যেমন প্রসেস ছিল সেই সেরকম প্রসেস কিন্তু থেকেই যাচ্ছে। এরপরে 14 নম্বরে সেরকম বিশেষ কিছু নেই, এটা আমি অলরেডি বলে দিয়েছি যে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে এবং সময়কাল বলে দিয়েছি। 16 নম্বরে চলে আসি। 16 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ 16 নম্বর। 16 নম্বরে কী আছে, যে দ্য ভ্যাকেন্সিজ হুইচ আর নট ফিল্ড আপ ফর দ্য ল্যাক অফ অ্যাভেলেবিলিটি অফ ক্যান্ডিডেট অর ফর এনি আদার রিজন। যেই ভ্যাকান্সিগুলো ক্যান্ডিডেটের অভাবে, ঠিক আছে, অথবা অন্য যে কোনো কারণে ফাঁকা পড়ে রইবে, সেই ভ্যাকান্সিগুলি পরবর্তী নিয়োগে অথবা ট্রান্সফারের ক্ষেত্রে চলে যাবে, সেইগুলি পরবর্তী নিয়োগে বা ট্রান্সফারের ক্ষেত্রে চলে যাবে। এরপর চলে আসুন 17 নম্বরে। ও আচ্ছা, সরি, 16 নম্বরটা ভুল বললাম। এখানে 16 নম্বরে দেওয়া আছে যে আপনারা জানেন ইদানিংকালে 2016 সালের কেস ওএমআর কোথায় গেল, পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল, হেন দিল, এটা নিয়ে সুস্পষ্ট নির্দেশিকা গ্যাজেটে আছে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 2 বছর যাবৎ এই ওএমআরগুলিকে
ওএমআরের হার্ড কপি 2 বছর তারা প্রিজার্ভ করবেন, 2 বছরের পরে তারা ডিস্ট্রয় করে দেবেন ওএমআরের হার্ড কপিগুলো। এবং যে ডিজিটাল কপি আছে সেই ডিজিটাল কপি 10 বছরের জন্য সংরক্ষণ করা হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ডিজিটাল বা মিরর ইমেজ, ওএমআরের যে মিরর ইমেজগুলো আছে সেই মিরর ইমেজগুলো অর্থাৎ একবারে স্ক্যান কপি অফ ওএমআর 10 বছরের জন্য রিজার্ভ করা হবে। এরপর চলে আসছি শিডিউল ওয়ানে। শিডিউল ওয়ানে কিছুই নেই, যেমন এনসিটিইর রুলস আছে। এনসিটির রুলস অনুযায়ী 9, 10 বা 11, 12-এর ক্ষেত্রে যে বা যারা এই নিয়োগে অংশগ্রহণ করতে চান তাকে অবশ্যই তার ডিগ্রি কমপ্লিট হতে হবে। এখানে পার্সুইং লেখা নেই, পজেস লেখা আছে। সেই লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন তার আগে পর্যন্ত ডিগ্রি কমপ্লিট হলেই বা সার্টিফিকেট কমপ্লিট হলেই হলো। এবং এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে যেটা ছাড় দিতে বলা হয়েছে, নর্মালি কারোর জন্য রিল্যাক্সেশন নাই, কিন্তু 2016 সালে যাদের কেস ছিল তাদেরকে নিয়ে যে কথা হয়েছে তাদের জন্য কিন্তু ছাড় দিতে হবে। সুপ্রিম কোর্টের যে রায় আছে 17 এপ্রিলের রায়ের কপি এখানে স্পষ্ট আছে, 17 এপ্রিল 2025 সে রায়ের কপি অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। এরপর অবশ্যই 50% মার্কস গ্র্যাজুয়েশনে লাগবেই। মাস্টার ডিগ্রির ক্ষেত্রেগুলোতে অবশ্যই 50% মার্ক মাস্টার ডিগ্রিতে লাগবেই। আর যেমন ছাড় ছিল সেই 5% ছাড় আপনারা জানেন যে এসসি এসটি এবং ওবিসি এটা যেমন ছিল, এটা নিয়ে সেরকম বিশেষ কোনো কিছু এই গেজেটে অন্তত উল্লেখ করা নেই, তাই এটা নিয়ে বিশেষ কিছু বলতে পারছি না। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের রিল্যাক্সেশন 5%-এর রিল্যাক্সেশনের কোনো কিছু আপাতত আমার চোখে পড়ছে না, যদি পড়ে আমি এটার সঙ্গে অ্যাড করে দেবো পরবর্তীতে। শিডিউল 2 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। শিডিউল 2 কী আছে এখানে, কিভাবে মার্কস বা প্যানেল রেডি করা হবে, রিটেন টেস্ট, রিটেন যে টেস্ট হবে, রিটেন টেস্ট নিয়ে এরপরে আরও কত নাম্বারের টেস্ট হবে, সিলেবাস এগুলো আসতে চলেছে। আর এলে আমার চ্যানেল বংস্মার্ট এডুকেটর আপনারা অবশ্যই দেখতে পাবেন। এখানে দেওয়া আছে 60% মার্কস রিটেন টেস্টের অনুযায়ী হবে। রিটেন টেস্টের অনুযায়ী 60% মার্কস ক্যালকুলেট করা হবে, অর্থাৎ যা নাম্বার পাবেন, ধরুন 100 নম্বরের পরীক্ষা হলো, 100 নম্বরের পরীক্ষায় আপনি যে নাম্বারটি পাবেন সেটির 60% ক্যালকুলেট করে, ধরুন 60 পেলেন, তাহলে 100 নম্বরের 60% হচ্ছে 60, তাহলে আপনার 60 হচ্ছে ফুল মার্কস হিসেবে ক্যালকুলেট করা হবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন 11, 12-এর ক্ষেত্রে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে কেবলমাত্র মাস্টার ডিগ্রি। 9, 10-এর ক্ষেত্রে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের জন্য কেবলমাত্র গ্র্যাজুয়েশন, অর্থাৎ এর আগে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে গুরুত্ব দেওয়া হয়েছিল, এবারে একেবারে সেটা তুলে দেওয়া হয়েছে। বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড হুইচ এভার ইজ হায়ার অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা। অর্থাৎ 9, 10-এর ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশনে আপনি যেটাতেই বেশি নম্বর পেয়েছেন সেটাই শো করতে পারবেন। 60% অ্যান্ড অ্যাবাভের জন্য 10 মার্ক পাবেন। 50 থেকে 60%-এর মধ্যে থাকলে, কেউ যদি 50-এও থাকেন এটাতেই প্রযোজ্য, 50% থেকে 59% পর্যন্ত 8 নাম্বার পাবেন, এবং 50-এর নিচে যারা আছেন তারা 6 নাম্বার পাবেন, অর্থাৎ 60 অথবা তার উপরে 10 নাম্বার, 50 থেকে 59-এর মধ্যে হলে 8 নাম্বার, মানে 59 কেন, 60-এর নিচে হলেই হলো আর কি, পয়েন্টে আসুক। আর 50%-এর নিচে হলে সেটা যদি 49.99 হয় তবুও 6 নাম্বার পাবেন। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য কোনো নাম্বার পাচ্ছেন না। এরপরে হচ্ছে প্রায়ার টিচিং এক্সপেরিয়েন্স, 10 নাম্বার, পূর্বের টিচিং অভিজ্ঞতা, এবং এটাতে স্পষ্ট বলা আছে যে পূর্বের টিচিং অভিজ্ঞতা কোথায়। পূর্বের টিচিং অভিজ্ঞতা হচ্ছে আপনারা যদি কোনো সরকারি স্কুলে বা সরকার পোষিত স্কুলে চাকরি করে থাকেন, সেটি সরকারি চাকরি হতে পারে অথবা কন্ট্রাকচুয়াল হতে পারে, প্রত্যেক ইয়ারের জন্য 2 নাম্বার, অর্থাৎ মোট 5 বছরের জন্য 10 নাম্বার। এই পয়েন্টের ভিত্তিতেই বলা যায় যে সকল ক্যান্ডিডেট যাদের এই মুহূর্তে চাকরি চলে গেছে মনে করা হচ্ছে, তারা যদি রিটেন পরীক্ষায় পাশ করতে পারেন তাদের চাকরি কেউ আটকাতে পারবে না, কিন্তু রিটেন পরীক্ষায় যদি পাশ করতে না পারেন, রিটেন পরীক্ষায় ফেল হন, তাহলে তাদের এই সুবিধা কোনো অবস্থাতেই কাজে লাগবে না। একইভাবে বলা যায় যে তাঁরা পাশ করে যদি ওখানে যান, আর যে সকল
ফ্রেশ ক্যান্ডিডেট পাশ করে পৌঁছালেন, তারা এই 10 নাম্বার থেকে কমপ্লিটলি বঞ্চিত থাকবেন। অতএব কোনো অবস্থাতেই তারা মেরিটে কিন্তু তাদের আগে যেতে পারবেন না। হ্যাঁ, তাদের সংখ্যাটা যথাযথ যদি না থাকে, তাহলেই ফ্রেশ ক্যান্ডিডেটরা চান্স পাবেন। ফ্রেশ ক্যান্ডিডেটদের কাছে এটা কিন্তু একটা খুব বড় অসহায়ত্ব বলেই ধরা যেতে পারে এবং খুব বড় একটা সমস্যা হতে পারে। ওরাল ইন্টারভিউ 10 মার্কস থাকবে এবং লেকচার ডেমনস্ট্রেশন 10 মার্কস। লেকচার ডেমনস্ট্রেশনটা একটু বলি। লেকচার ডেমনস্ট্রেশন নিয়ে আপনাদের অনেক ডেমনস্ট্রেট করাবো আমি আমার এই আ আ চ্যানেলে আপনারা পাবেন। অর্থাৎ আপনাকে কোনো একটি টপিক বলা হলো, সেই টপিক নিয়ে আপনাকে কিছুক্ষণ ডেমনস্ট্রেট করতে বলবে। সেটা 5 মিনিট হতে পারে, 2 মিনিট হতে পারে। অর্থাৎ আপনি ক্লাসে কেমন ডেমনস্ট্রেশন দিতে পারছেন, আপনি তো ইন্টারভিউয়ের মাধ্যমে আপনার নলেজ বা জ্ঞান তো যাচাই করা হলো। কিন্তু আপনি আদতে কেমনভাবে প্রেজেন্ট করতে পারছেন ম্যাটারগুলোকে, সে বিষয়টা অবশ্যই দেখা হবে। সেজন্যই এটাতে 10 মার্কস দেওয়া হয়েছে এবং 11-12 এর ক্ষেত্রে আ দেওয়া হয়েছে কি যে বেসড অন দ্য মার্কস অফ পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড। 9-10 এর ক্ষেত্রে 11-12 বা গ্র্যাজুয়েশন যেটাতে বেশি নাম্বার পেয়েছেন তার ভিত্তিতে একাডেমিক স্কোর ক্যালকুলেট করা হবে এবং 11-12 এর ক্ষেত্রে শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ মাস্টার ডিগ্রিতে আপনি যা মার্কস পেয়েছেন, এখানে গ্র্যাজুয়েশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কোনো নাম্বার অ্যালাউ হবে না। একইভাবে 60% বা তার উপরে 10 নাম্বার, 60 থেকে 50 এর মধ্যে 8 নম্বর এবং 50 এর নিচে 6 নাম্বার। এরপর এখানেও প্রায়র টিচিং এক্সপেরিয়েন্সে 10 মার্কস থাকছে একইভাবে এবং ওরাল 10 এবং লেকচার ডেমনস্ট্রেশনে 10 মার্ক থাকছে। এবারে আপার প্রাইমারিতে। আপার প্রাইমারিতে কিন্তু দুটো পরীক্ষা হবে। এক টেট হবে। টেটের ক্ষেত্রে টেটের ক্ষেত্রে আ যদি কেউ বিএড বা ডিএলএড এ ভর্তি হয়ে থাকেন তবুও তারা দিতে পারবেন। এটাই এনসিটি এর গাইডলাইন। কিন্তু মেইন পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ডিগ্রি কমপ্লিট করতে হবে বা ডিগ্রিধারী হতে হবে। পসেস করতে হবে ডিগ্রিটাকে। এখানে যেভাবে দেওয়া হচ্ছে গ্র্যাজুয়েশনে 60 এর অভাবে 10 নাম্বার, 60 থেকে 50 এর মধ্যে 8 নম্বর এবং 50 এর নিচে 6 নাম্বার। আর টেট ওয়েটেজ, টেট যে পরীক্ষাটি দেবেন সেই টেট ওয়েটের জন্য 40 নাম্বার থাকবে এবং রিটেন টেস্টের বেসিসে 25 নাম্বার। তাহলে 40 এবং 25 65 হলো ওরাল ইন্টারভিউ আপার প্রাইমারিতে ভাইটাল রোল প্লে করবে 15 নাম্বার, যেটি আগে 10 নাম্বার ছিল এবং লেকচার ডেমনস্ট্রেশন এখানে 5 করা হয়েছে এবং প্রায়র টিচিং এক্সপেরিয়েন্স এখানেও 5 করা হয়েছে। সেই যদি কোনো গভর্নমেন্ট স্কুলে কেউ চাকরি করে থাকেন আগে, তার ভিত্তিতে তাকে এটা দেওয়া হবে। তো মোটামুটি এই হলো এই গ্যাজেটের সম্পূর্ণ যতটুকু গ্যাজেটে আছে আমি আপনাদেরকে জানালাম। যদি এ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে, কোনো রুলস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন লিঙ্কে। আপনারা হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট রুলের নাম্বার বা রুলটিকে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন। আমি আপনাদের সঙ্গে অবশ্যই থাকবো। আর হ্যাঁ, ঘোষণা করছি একটি আপনাদের জন্য এসএসসি প্রিপারেশন নিয়ে অনেক, অনেক ভালো, ভালো ভিডিও আমার চ্যানেল বং স্মার্ট এডুকেয়ারে থাকবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রিপারেশন নিতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।